ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা? আমি ফেসবুকে 3-4জন বলল যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায়, এই কথা বললেই আমি লাফাইয়া পড়বো। এইরকম ব্যারিস্টার তো আর আমি না, যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি, কিন্তু আমার সুবিধা কোনটা? জেমে পড়ে থাকবো, আমি মারামারি দেখবো, আমার খারাপ ভালো লাগবে? আমি কি অমানুষ তো না? মানুষ না হয় দামি না, আমি অমানুষ তো না। বাচ্চারা মারামারি করবে, আমার ছাত্রলীগ যে দল আমি করছি, আমার ছাত্রলীগ কোটা আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন চলতেছে। আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে। এইবার বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে কথা বললেন ব্যারিস্টার সুমন। তো বন্ধুরা, এই ব্যারিস্টার সুমন এই কোটা আন্দোলন নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন যেটা শুনলে আপনাদের সতর্ক হওয়া উচিত। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাব। কোটা আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন চলতেছে। আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, আমরা অনেকেই নিউজে দেখছি। আমার কাছে মনে হয়েছে আজকেও দেখলাম যে ছাত্রলীগও প্রোগ্রাম দিয়েছে, আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছেন। তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার। প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনিও কোটা সংস্কারের কথা বলেছেন। যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন। তো দুইজনেরই তো চাওয়া এক, তারপরও এত আন্দোলন কেন হচ্ছে? এর মানে হচ্ছে গিয়ে দুইজন দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম, অথবা দুইজন দুইজনকে বুঝে উঠতে পারতেছেন না। আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না একেবারে কোটা থাকবে না, আর একজন যদি বলতো কোটা থাকবে, তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকেই আমরা যৌক্তিক মনে করছি, কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো, যখন দেখা গেল যে সরকার বিরোধী, দেশ বিরোধী কিছু মানুষও এই আন্দোলনের সাথে জড়াই গেছে, তখন তো আর সরকার বসে থাকতে পারে না। তখন মনে হয়েছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলনে, কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে, এবং সরকার তাই মনে করতেছে, আমার এদের আচরণ দেখে মনে হইতেছে। তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক, কোটা এই যে যৌক্তিক সমাধানের জন্য, সংস্কারের, এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে, বা কে রাজাকার কে সব আন্দোলনে চলে গেছে। আমি যেটা বলতে চাই, এইখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে। এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের এখতিয়ার। আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে। আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিসে আমরা পড়ে যাব। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা দাবি, কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমি বলছি না যে আপনাদের দাবিও যৌক্তিক, আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা। আদালত আগামী 1 মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন। আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন, আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন না, এরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না। আপনারা আদালতটা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা জানেন গেজেট প্রকাশ করেছেন, এটা কিন্তু উনিই করেছেন, এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন, আমি এমপি হিসাবে তো আমিও পড়ে যাব, তাতে আমার দুঃখ নাই। যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই, কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাইলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না। আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত 1 মাসের জন্য এটাকে স্থগিত করেন, এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা
সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র, তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসে কথা বলবো, যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়। কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে, মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এইটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি। আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না, এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান, আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম। উনাকে যদি বুঝায় বলা যায়, উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, 1 মাস সময় আপনারা স্থগিত করেন। 1 মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না। কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে, তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো, থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব। এইটুকু আমি আপনাদেরকে বলেছি। আইনি সদ আমি যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে, সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হলাম আপনাদের। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না। তারা আদর্শের ব্যত্যয় ঘটায়, দেখা গেল কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে। এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে। বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগকে মারে বা অমুককে মারে, তখন তাদেরও বদনাম হচ্ছে। আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া, সন্ত্রাসের মধ্য দিয়া এইগুলাতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরো পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি শুধু 1 মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন। আমি বলছি যে এই 1 মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন। প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি। কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না, উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনারে বুঝাইয়ে বললে, আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি, উনারে বুঝাইয়ে বললে এমন কিছু নাই, হয় না। আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল, আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম। উনি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে, যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে, এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ। কারণ আমি জানি যে উনারে বুঝাই বললে
কতটুকু বোঝানো যায়। এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি, অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে, আন্দোলনের দিকে গিয়ে, ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না। কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা করে জেমে মানুষ বসে আছে। আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি, কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব? যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা, ছাত্রলীগের তো সবাই তো সবভাবে, আমি বললাম না, অতি আবেগে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে, এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ, কালকে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে। এইটার জন্য এবং কালকে যারা আহত হয়েছে, আমি সরকারের কাছে দাবি জানাবো সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা যারা দায়ী, কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না। আপনি কোনো আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন। কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে, আপনি অথরিটির কাছে তুলে দিবেন। কিন্তু এটা যে পক্ষেই হোক, ছাত্রলীগই হোক আর যেই হোক, আমার কাছে মনে হয় ও অন্যের উপর হাত তোলাটা কোনোভাবেই কেউ মেনে নিবে না। এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো আদেশ বা এরকম কোনো কিছু বলা নাই। অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মারধরের ঘটনায় থেকে থাকে, এইটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না, এটা হচ্ছে গিয়ে অতি আবেগ। ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে, তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে। এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি, এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে, আমার দলের ক্ষতি হইতেছে? এটা কি এরা বুঝে না? যারা বুঝে এরা কখনো মারবে না, আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না। এই যে আমি আপনারে বলি, আন্দোলন যখন প্রথম হয়েছে, যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের, এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন। এবং এটা জানেন আপনি, সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসা হয়েছে, যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায়। কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন, এইটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। এই সময় মনে হয়েছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র, যেটা জামাত শিবির, তারা কিন্তু বসেই থাকে যে কোনো একটা এই আন্দোলনকে কিভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায়। আমার কাছে মনে হয়েছে এরা তো সাধারণ ছাত্র, এরা তো এত বুঝে না। এই যে স্লোগান টোগান দেওয়ার মধ্য দিয়া এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে, এইটা অধিকারিত, কিন্তু এইটার সাথে রাজাকার, এই যে স্লোগান, আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোনো এই স্বাধীনতার সপক্ষের কোনো মানুষ এই জায়গায় আর থাকবে না। আচ্ছা, অনেকে বলছেন যে আমি অনেক আড়ালে ছিলাম বা এরকম বলতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মৌনভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন, অনেকেই জানেনই না যে আন্দোলনটা কিসের জন্য। অনেকে জানেনই না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন। একটা মানুষ প্রিলি, রিটেন এগুলা পাস করার পরই তো কোটা অ্যাপ্লাই হয়। অনেকে মনে করেন, ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেওয়া হয়। আবার অনেকেই জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয়। অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হইতে পারে, মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে। ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না। এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং, আদালতের যেটা জুরিসডিকশনে আছে, সাব জুডিস ম্যাটারে আমার দ্রুত আইসাই কথা বলা। আমি এরকম, এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয়। আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে 3-4জন বললো যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায়, এই কথা বললেই আমি লাফাইয়া পড়বো, এইরকম ব্যারিস্টার তো আর আমি না। যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি, কিন্তু আমার সুবিধা কোনটা? জেমে পড়ে থাকবো, আমি মারামারি দেখবো, আমার খারাপ ভালো লাগবে? আমি কি অমানুষ তো না? আচ্ছা, মানুষ না হয় দামি না, আমি অমানুষ তো না। বাচ্চারা মারামারি করবে, আমার ছাত্রলীগ যে দল আমি করছি, আমার ছাত্রলীগ বদনামে পড়বে, আমি বসে থাকবো? আমার সুবিধা তো এইটাই। মানে শুনেন, যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না। আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে, আমার সুবিধা। সোনারঘাটের স্বার্থের বিষয়ে
দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে আল্লাহ না? মানছে সোনারঘাটে মানছে যখন বুঝা লাগছে বেটা একটা নৌকা দিয়া ভার এই এমপি যেহেতু বানাই লিছি, উপজেলার চেয়ারম্যান আমরা বালা বানাই স্যার। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের কে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাইলে আমি সুমন তোমার আটকাইতে পারতাম না, তুমি নেতা হই ভাই। আর মজা মারবো মজা ভাই, আর এরা আপনারা খালি বইটা ভাই, এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। আপনি দেখেন আপনারা এত মানুষ, আপনারা বাজারও আমার লেগে দাঁড়াইয়া মানববন্ধন করছেন। আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আসিল না, এরাও মানববন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া কইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইরা লিত, এটা আমি মানি না, আমি তীব্র ঘৃণা প্রকাশ করি। এই কথা কইবার লেগে কেউ খারাইছে না। আরে তোমরা লাগে জান দিছি না আমি, আরে উনকা তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো। আরে খারাইয়া তো ঘৃণা প্রকাশ করতে তাই ঘরে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে, এরা আইয়া খারুইতে এরা লজ্জা লাগে। আমি তো মানছে কেউ কেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনা। এই খাইরুন ভাইস চেয়ারম্যান খাইরুন, সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে, তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছিল। আপনারা জায়গা সেট করে দিবা, খাসা বাজার খালকার থেকে মালিক বাড়িটা ঘুরে দিব। আর আগামী খালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে আগামী। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতায়, আর হইতো না, আর হইতো না, আর হইতো না। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রথমেই বাজারের যে ব্যাক্স, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন, তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকাই দিব। আমার হইল গিয়া, আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন,
পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাতে আমি পার্টনার হইম, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা কইও না। আপনারা এই বাজার এমপি হইবার পরই যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা কইও না। আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাইও। মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আসিল ময়লায় না দইরে এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এটার তলে পড়ে গেছিলাম গে আমি। তলে পড়া উপরেরটা দেখে আকাশ দেখা যায় না, দেখি উপরের খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরমু। এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে বালাইছে, এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটের। ইটারের 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক হয়ে করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব। আপনারা আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, ইকানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা। একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট 4 তলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে। আপনারা এই বাজারের সবজি বাজারের 4 তলা মার্কেটের লেগে, এটা আমি থাকতো এই মার্কেট আমি 4 তলা করে যাইব। তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরই পারলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হইয়া আমাদের সাথে। আচ্ছা, একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে বোয়া, যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালা চায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা, আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতাল্লা না? পরে আইন যার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইল না হয় বড় কিতা হারিছ শেষ নে। লিয়াকত হাসান ভদ্রলোক বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মানছে সোনারঘাটে মানছে যখন বুঝা লাগছে বেটা একটা নৌকা দিয়ে পারবে, এমপি যেহেতু বানাই লিছি, উপজেলা চেয়ারম্যান আমরা বালা বানাইছি। আর দেখছেন নি কি সুন্দর বোট, ওই আমরা সোহাগ এরে আমার সাথের বুলাইতে কয় এরে পৌরসভাত খারা করতো। আরে দম লো আমি এরে কইছি পৌরসভাত না, তুমি এমপি তুই খারে যখন। তবে
মনোরাজ্য আমার সাথে থাকো। এই কারণে মনে করো না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলাঠেলি করে তোমারে পাস করাই দেব। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো। তাহলে আমি সুমনও তোমার আটকাইতে পারতাম না, তুমি নেতা হইবা। আর মজা মারবো বোঝা ভাই। আর আপনারা খালি বইটা ভাই, এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। শ্রম দিবাই নেতা হইব। যে আরেক বেটায় যদি তোমার থেকে পালা শ্রম দেয় সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো হামই করতে পারতাম না। আমি কইয়া দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউরে করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভার নেতা বানাবে। আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই কইছে খাইম ভাই, মালেক ভাইরে কইছে। মালেক ভাই আমার কানে কানে কয় জায়গাটা কোনটা ঘুরে দিতাম খাল কত্তি কই। আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খাল কত্তিকা মালেক ভাই এটা ঘুরে দিব। আর আগামী খালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে আগামী। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতায় আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই নিয়ে মারলো এরা। 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটই দিতে পারে না। খেরে ওই আমারে উমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না নি একলারে। খেরে বার করছে, দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ, যদি আমরা না ধরি এরা খামড়াইলিব আমরা। এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা রে, আমারে মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন চান আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি, এখনোই খেরে এরার মনের মধ্যে আয় আমার মেরে নিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ী ওদের সাথে লাইন করতাম, তে এরা আমারে মাসে মাসে দিল না। এরাও আমি যদি গাছ কাটাত কই না খালাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ভাবলাম আমার মুখ আমারে কত দিব জানেননি আপনি। আর বালুর যদি কই যে আরে মিয়া কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই, কত মাত কেরে মাতো 2 লাখ মাসে না, মাসে না সপ্তাহ। বরং আমি যে বিরুদ্ধে কই এরা 2 লাখ মনে হয় অন্য খানদানি দেলায় যে এরা ফাটাইলা। আমি তো তার ভাই না, কুনাইনটা কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখেন আপনারা এত মানুষ, আপনারা বাজারও আমার লেগে দাঁড়াইয়া মানববন্ধন করছেন। আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আসিল না, এরাও মানববন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া কইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইরা নিত এটা আমি মানি না, আমি তীব্র ঘৃণা প্রকাশ করি। এই কথা কইবার লেগে কেউ হারিয়েছে না। আরে তোমরা লেগে জান দিছি না আমি, আরে উনকা তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো। আরে খারাইয়া তো ঘৃণা প্রকাশ করতে তাই ঘরে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে, এরা আইয়া খারিতে এরা লজ্জা লাগে। আমি তো মানছে কেউ কেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও। এই খাইরুন ভাইস চেয়ারম্যান খাইরুন, সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা ব্যারিস্টার সুমনের মুখে শুনলেন কোটা আন্দোলন নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। ব্যারিস্টার সুমনের এই কোটা আন্দোলনের বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ,
এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।